আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয় নাট্যকার দীনবন্ধু মিত্র। শুধু দীনবন্ধু মিত্রকে নাট্যকার হিসাবে আমি আলোচনা করিনি, এখানে তার যে কাব্য রয়েছে সেগুলো, তার ছোট গল্প এবং তার উপন্যাস সম্পর্কেও আমি একটু হলেও আলোচনা করেছি। একেবারে শেষের দিকে আপনারা দেখে নেবেন এবং বাকিটা কিন্তু তার যে 7টি নাটক সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে, বিশেষ করে পিএসসি সিলেবাসের উপর বেস করে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে ঠিক সেই জায়গাগুলোকে আমি রেখেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। তবে অনেক জায়গা আমি একটু পড়িনি, কারণ সেগুলো ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন, সেগুলো অবশ্যই আপনারা লিখে নেবেন, কারণ কোথা থেকে প্রশ্ন আসবে তার নিশ্চয়তা নেই। তবে এর মাঝেও একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে রাখি, যারা বসে আছেন পড়ছেন না তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এসএলএসটি হতে পারে। পুরোটা আমি সম্ভাবনা দিচ্ছি না, কেননা একটু হলেও ক্ষীণ সম্ভাবনা রয়েছে, যেহেতু 26,000 মামলা নিষ্পত্তির দিকে। তাই 26,000 নিষ্পত্তি হলেই কিন্তু সরকার চাইবেন নতুন করে একটা এসএলএসটি পরীক্ষা নিতে। তাই যারা শীত ঘুমিয়ে আছেন অবশ্যই তারা একটু বেরিয়ে আসুন, এবং যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যান, কারণ দীর্ঘদিন পরীক্ষা হয়নি, প্রচুর প্রচুর এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী। তাই আপনাদের যেটা করতে হবে পুরোটাই ভালো করে পড়াশোনা করতে হবে। তো যাক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি শুরু করব, এবং শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, কেমন হচ্ছে অবশ্যই সেটা আপনারা কমেন্টস করে জানান। আর কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, আমরা একটু এখানে দেখে নিই। জন্মসালটা 1830 এবং মৃত্যু 1 নভেম্বর, মানে 1 নভেম্বর 1873। তো যা খুব সংক্ষেপে তার 2-4টে কথা দেখে নেব, তারপর আমরা বিস্তৃতভাবে তার প্রত্যেকটি রচনা সম্পর্কে আলোচনা করব। জন্ম 1830 খ্রিস্টাব্দে নদিয়া জেলার কাঁচরাপাড়া স্টেশনের কাছে চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম হচ্ছে কালাচাঁদ মিত্র, আর পিতৃদত্ত নাম, অর্থাৎ পিতা কি নাম দিয়েছেন, গন্ধর্ব নারায়ণ। অর্থাৎ এখানে আমরা 3টে জিনিস জেনে নেব, জন্মস্থান এবং পিতার নাম এবং গন্ধর্ব নারায়ণ। এবার একটা যেটা জিনিস, দীনবন্ধু নাম গ্রহণ। তিনি কবে দীনবন্ধু নাম গ্রহণ করছেন? লং সাহেবের অবৈতনিক স্কুলে শিক্ষা শুরু করে দীনবন্ধু নাম গ্রহণ করেন। তাহলে আপনারা বুঝতে পারছেন দীনবন্ধু তার পূর্ব নাম নয়। কর্মজীবন সম্পর্কে 2-4টে কথা আছে। 1855 সালে দীনবন্ধু মিত্র পাটনায় পোস্টমাস্টার পদে যোগদান করেন, আর 1871 সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাচারে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, এবং যার জন্য সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিচ্ছেন। এবং কত সালে? 1871 সালে কিন্তু। এবং তার সাহিত্য জীবনের সূত্রপাত কবিতার মাধ্যমে, কোথায়? সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে। এবং তিনি ঈশ্বরগুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতে শুরু করেন, এবং তার কিন্তু সাহিত্যগুরু ঈশ্বরগুপ্ত। ফাদার অব দ্য বেঙ্গলি স্ট্যাগো, এটা গিরিশচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্রকে কথা বলছেন, কারণ কখনো কখনো পিএসসি পরীক্ষা দিতেই পারে যে ফাদার অব দ্য বেঙ্গলি স্ট্যাগোকে। এছাড়াও আমরা একটু দেখে নিই, সাহিত্যগুরু তো বলে দিলাম, আর হচ্ছে কনস্ট্রাকটিভ ন্যাশনালিস্ট কাকে বলা হচ্ছে? দীনবন্ধু মিত্রকে। এবং পরবর্তীকালে আপনারা জানেন যে দীনবন্ধুর যে বিখ্যাত সাহিত্যকর্ম নীলদর্পণের জন্য দিচ্ছে। এইবার আমরা মূল ফোকাসে চলে আসি। তিনি মোট 7টি নাটক, 2টি গল্প এবং 3টি কাব্যগ্রন্থ রচনা করেন, এবং সেইগুলো সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব। প্রথম নাটক দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। এটি কিন্তু নীলদর্পণ নাটকটি কিন্তু এটি বিয়োগান্তক নাটক, আপনাদের পরীক্ষা দিতে পারে। এটি কি জাতীয় রচনা, তার জন্য শ্রেণী উল্লেখ করেছি। প্রকাশকাল 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক। এটি কি নামে? দেখুন, নীলদর্পণ নাটকং নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর ক্ষেমঙ্করণ কেনচিত প্রতিকেনাভি প্রণীত। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু সব কিছু উল্লেখ রয়েছে। পিএসসি যেহেতু সিলেবাসের উপর বেস করে, দেখুন এখানে ঢাকা থেকে, অর্থাৎ ঢাকা থেকে প্রকাশিত, শ্রীরামচন্দ্র ভৌমিক কর্তৃক এটা প্রকাশিত। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো আমি উল্লেখ করেছি এই কারণে। এবং কত শতাব্দে? 1782 শতাব্দে, এবং বাংলা দোসরা আশ্বিন। ভীষণ এগুলো কিন্তু আপনারা টোটালটা ফোকাস করবেন, কারণ এখান থেকে পরীক্ষা হতে পারে। এবং তখন কিন্তু নাট্যকারের নাম ছিল এবং পৃষ্ঠার সংখ্যা ছিল 90টি। তাহলে আপনারা বুঝতে পারেন যে দীনবন্ধু মিত্রের বিখ্যাত যে সাহিত্যকর্ম নীলদর্পণ সম্পর্কে বিস্তৃত আমাদের জানতে হবে। তার মধ্যে এটা ছদ্মনামে লেখা, এটি নাটকটি কস্যচিৎ কস্য ছদ্মনামে লেখা। বিষয় কি আপনারা জানেন যে সকলে নীলকর সাহেবদের অত্যাচার এবং তার দুরবস্থা চাষীদের, এটা নিয়ে লেখা, আমি এটা পড়লাম না। তবে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে কাহিনীটি কিন্তু মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচারের বিষয়ক কাহিনী কিন্তু। এবার দেখুন, চরিত্র আমি উল্লেখ করেছি, কারণ কখনো কখনো চরিত্র দিয়ে থাকে, এসএসসি বলুন আর পিএসসি বলুন, যাই বলুন না কেন, পুরুষ চরিত্র এবং স্ত্রী চরিত্রের মধ্যে। পুরুষ চরিত্রের মধ্যে আপনারা একটু দেখে নিন, 2-4টা আমি বলে দিচ্ছি, বাকিটা আপনারা একটু লিখে নেবেন পরে। গোলকচন্দ্র বসু, নবীনচন্দ্র, বিন্দুমাধব, সাধুচরণ, রায়চরণ, গোপীনাথ, তোরাফ, আইউড, পি রোগ, অর্থাৎ এই রোগ সাহেব। আর স্ত্রী চরিত্রের মধ্যে সাবিত্রী, শৈলেন্দ্রী, সরলতা, রেবতী, ক্ষেত্রমণি, আদুরি, পদী, ময়রানী। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্ক আমি জাস্ট একটু দেখে নিচ্ছি যে এটি 5টি অঙ্কে 22টি গর্ভাঙ্কে, বাকি কটি অঙ্কে কটি আছে আপনারা একটু দেখে নেবেন আপনাদের নিজেদের জন্য।
অভিনয় নীলদর্পণ প্রথম ঢাকায় অভিনীত এবং পরে কলকাতায়। কোথায় 1872 সালের 7 ডিসেম্বর ন্যাশনাল থিয়েটারে যখন সাধারণ রঙ্গ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ হয় তখন কিন্তু নীলদর্পণ নাটকের মাধ্যমে সেটার কিন্তু উদ্বোধন ঘটছে, অর্থাৎ এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নাটকের প্রথম এবং শেষ বক্তা, নাটকটির প্রথম বক্তা হচ্ছে সাধুচরণ আর শেষ বক্তা কিন্তু বিন্দুবাসিনী এই নাটকটির। পাশ্চাত্যের প্রভাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে স্টোর আঙ্কেল টমস কেভিনের সঙ্গে কিন্তু তুলনা করেছেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে এ নেটিভ ছদ্মনামে নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করছেন এবং অনুদিত গ্রন্থটির নামকরণ কি করা হয় তখন এটা কিন্তু পরীক্ষায় এসেছিল গতবার। দেখুন নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এতটা কিন্তু পুরো নাম, আপনারা ভাববেন না ছোট নাম, নীলদর্পণ নামেই কিন্তু হয়েছে তা নয়। এবং মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ ছদ্মনাম কিন্তু গ্রহণ করছেন। এবং নাটকটি যবনিকা পতন ঘোষিত হয়েছে কি সংস্কৃত কীরকমভাবে দেখুন, সমাপ্তমিদং নীলদর্পণং নাম নাটকং। এখানটা মাথায় আমি এগুলো কেন উল্লেখ করেছি কেন বলেন তো, যেহেতু পিএসসি সিলেবাসের এবং ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের তথ্যবহুল যেহেতু ভিডিও কাছে লাগবে এই কারণে এখানে উল্লেখ করা। নাটকের বাস্তব চরিত্র কিন্তু দেখুন বিষ্ণুচরণ কিন্তু যে নবীন মাধব চরিত্র, আসলে নবীন মাধব আর কেউ নয়, বাস্তবের একটি চরিত্র বিষ্ণুচরণ। ঠিক সেরকম বিন্দু মাধব বাস্তবে একটি দিগম্বর বিশ্বাস, ঠিক সেরকম উড সাহেব মিস্টার লারমুর, আর রোগ সাহেব কিন্তু হিলস, এবং ক্ষেত্রমণি কিন্তু হরমণি। এইগুলো হচ্ছে সব বাস্তব চরিত্র অবলম্বনে কিন্তু নাট্যকার এগুলো রচনা মানে চরিত্রগুলো সৃষ্টি করেছেন। রচনাস্থান এটি কিন্তু ঢাকায় অবস্থানকালে তিনি রচনা করছেন এবং নাটকটির বিশেষত্ব এটি কিন্তু প্রথম প্রকাশিত গ্রন্থ ঢাকা থেকে এবং এটি প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হচ্ছে। নাটকটি প্রথম মঞ্চায়িত হচ্ছে ঢাকায় এবং এটি কিন্তু দীনবন্ধু মিত্রের প্রথম সাহিত্যকর্ম এবং এটি কিন্তু 1860 সালে ঢাকায় প্রথম ছাপাখানায় বাংলা প্রেস থেকে প্রকাশিত হচ্ছে। শুধু তাই না, আরও অসংখ্য তত্ত্ব রয়েছে। বাংলার সাথে প্রথম রাজনৈতিক নাটক কিন্তু দীনবন্ধুর নীলদর্পণ নাটক। এই নাটকটির ঘটনা, বিষয়চিন্তা, রচনাস্থান, প্রকাশস্থান, মুদ্রালয়, প্রথম মঞ্চায়ন সবই কিন্তু বাংলাদেশে। এবং নীলদর্পণের অভিনয়কে অ্যান ইভেন্ট অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বলে অভিমত প্রকাশ করছেন কিন্তু নবগোপাল মিত্র। এছাড়া আর দু চারটে আমরা একটি তথ্য দেখে নিই। নীলদর্পণ শেক্সপিয়ারের ট্র্যাজেডি অনুসরণে লেখা, যেহেতু নাটকটি বিয়োগান্তক। নাটকটি প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল সরপুর এবং গোলবসুর গোয়ালঘরের রোয়াকে। এগুলো হয়তো নেট সেটের জন্য, কিন্তু আপনারা তাও জেনে রাখুন 1908 সালে কিন্তু ব্রিটিশ সরকার এই নাটকটিকে বন্ধ করে দিচ্ছে অভিনয়টি। এই নাটকটির অনুবাদটি কিন্তু প্রকাশ করছে রেভারেন্ট লংশাই এবং তার জন্য আপনারা প্রত্যেকে জানেন যে 1000 টাকা জরিমানা এবং সেই জরিমানের টাকা কিন্তু কালীপ্রসন্ন সিংহ দিয়ে দেন। এবং এই নাটকটি কিন্তু দেখতে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি কিন্তু মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে কিন্তু জুতো ছুঁড়ে মেরেছিলেন। শুধু তাই নয়, নীলদর্পণ নাটকে নাট্যকার কিন্তু আদুরির মুখে বিধবা বিবাহের প্রসঙ্গ এনেছেন। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষা দিয়ে থাকে যে কোন চরিত্রের মধ্য দিয়ে। রচনার সম্পর্কে শিবনাথ শাস্ত্রী মশাই বলছেন, হঠাৎ যেন বঙ্গ সমাজে উল্কাপাত হইল। এবার আমরা দেখে নেব সধবার একাদশীর, সব কিছু দেখবো না। প্রকাশকাল 1866। দেখুন এটি দীনবন্ধু মিত্রের একটি বিখ্যাত প্রহসন এবং বাংলা সাহিত্যে অন্যতম কিন্তু শ্রেষ্ঠ প্রহসন। পটভূমি কি আপনারা প্রত্যেকে জানেন যে প্রকৃত পক্ষে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের সুরাপান ও বিশ্বাসশক্তির প্রতি যে প্রবল প্রবণতা দেখা দিয়েছে তা এই নাটকের মূল পটভূমি। প্রকাশকাল 1866। পুরুষ চরিত্রগুলো আপনারা একটু দেখে নিন। জীবনচন্দ্র, অটল বিহারী, গোকুলচন্দ্র, নকলেশ্বর, নিমচাঁদ, ভোলা, এগুলো ভীষণ, নিমচাঁদ এবং ভোলা এই চরিত্র, আর কেনারাম এগুলো একটু বিখ্যাত চরিত্র। স্ত্রীর মধ্যে সৌদামিনী, কুমুদিনী এবং কাঞ্চন। অঙ্ক 3 অঙ্কের 9টি গর্ভাঙ্ক, বাকি কোন অঙ্কে কটি আছে আপনারা দেখে নেবেন। এই নাটকের প্রথম এবং শেষ বক্তা, প্রথম বক্তা হচ্ছে নকুলেশ্বর এবং শেষ বক্তা হচ্ছে নিমচাঁদ। এত উল্লেখ করা একটা কারণ, যেহেতু আপনারা পিএসসি পরীক্ষা দিচ্ছেন, কারণ পিএসসি পরীক্ষা কিন্তু ভীষণভাবে জটিল হয়। এবং প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের ঘটনাস্থল, প্রথম অঙ্কের গর্ভাঙ্কের ঘটনাস্থল দেখুন কাকড়গাছা এবং শেষ অঙ্কের ঘটনাস্থল হচ্ছে কাশারিপাড়া। আপনারা একটু দেখে নেবেন। অভিনয়টা আপনার মাথায় রাখতে হবে। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় 1868 সালে কলকাতার বাগবাজারে অ্যামেচার থিয়েটার দলের উদ্যোগে। এবং এই নাটকটির সম্পর্কে বঙ্কিমচন্দ্র একটি কথা বলছেন, দেখুন ভোতারাম ভাট দীনবন্ধু চরিত্রের ক্ষুদ্র কলঙ্ক। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কোন চরিত্রটি, কারণ এটা পরীক্ষা দিয়ে থাকে। এরপর আমরা বিয়ে পাগলা বুড়ো দেখে নেব। এটি কিন্তু শ্রেণীকি অর্থাৎ ধরন, এটি কিন্তু প্রহসন এবং এটিই কিন্তু দীনবন্ধু মিত্রের প্রথম প্রহসন। প্রকাশকাল 1866। উৎসর্গ কাকে দেখুন সারদা প্রসন্ন মুখোপাধ্যায়। তবে এখানে পুরো লেখাটা আমি লিখেছি এই কারণে, কখনো কখনো হয়তো এই লেখাটা দিয়ে আপনাদের প্রশ্ন করতে পারে। এখানে হয়তো বললো প্রণয় পারাবারেশু নাকি এইসব আরও কিছু হয়তো শব্দ যোগ করলে এখানে মূর্ধন্য ষ বা এখানে দন্ত ষ বা এখানে তালব্য ষ দিয়ে যোগ করে দিল, হয়তো আপনাদের কনফিউশন করে দিতে পারে। এগুলো উল্লেখ করার একটাই পিছনে কারণ। এরপর হচ্ছে অঙ্ক এবং গর্ভাঙ্ক, 2টি অঙ্কে 6টি গর্ভাঙ্ক, বাকি আপনারা একটু দেখে নেবেন। চরিত্রের মধ্যে নরসিরাম, রতা, রাজীব, রাজমণি,
কেশব, বৈকুণ্ঠ ইত্যাদি। আপনারা অনেকেই বলে থাকেন যে আমাকে পিডিএফটা একটু দিয়ে দেবেন। এর জন্য আমি দুঃখিত, কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানানো হয়। তো আপনারা একটু কষ্ট করে একটু লিখে নিন, কারণ পরিশ্রম না করলে তো আপনি সফল হবেন না। অভিনয়, নাটকটি প্রথম অভিনীত হয় 1872 সালে। নাটকের প্রথম এবং শেষ বক্তা, নাটকের প্রথম বক্তা হচ্ছে নসিরাম এবং শেষ বক্তা হচ্ছে রতা। এবং নাটকটি সম্পর্কে এখানেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছেন যে এই নাটক কোনো জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হয়েছিল। তাহলে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে একটা জীবিত ব্যক্তিকে লক্ষ্য করে লেখা। এরপর নবীন তপস্বিনী সম্পর্কে একটু দেখে নেব। এটির শ্রেণী বা ধরন, এটি কিন্তু কমেডি এবং এটি কিন্তু দীনবন্ধু মিত্রের প্রথম কমেডি নাটক। এবং রচনাস্থান, তিনি নদিয়াতে যখন অবস্থান করছেন তখন এই নাটকটি লিখছেন এবং প্রকাশকাল 1863 খ্রিস্টাব্দে। প্রভাব বা অনুসরণ, যেটি হয়তো আপনারা অন্য কোথাও পাবেন, এই কমেডি নাটকটি কৈশোরের ক্ষুদ্র আখ্যান কাব্য বিজয় কামিনীর অনুসরণে লেখা। অর্থাৎ দীনবন্ধু মিত্র তার একটি ক্ষুদ্র আখ্যান কাব্য ছিল, যেটি খুব ছোটবেলায় লিখেছেন এবং সেই বিজয় কামিনীর অনুসরণেই তিনি কিন্তু নবীন তপস্বিনী লিখছেন। অঙ্ক এবং গর্ভাঙ্ক, নাটকটি পঞ্চম অঙ্কে 15টি গর্ভাঙ্কে রচিত এবং উৎসর্গ দেখুন এটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, এবং সেখানে লেখা ছিলেন দেখুন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় BA 71 বর্ষ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো আপনারা লক্ষ্য রাখবেন, কারণ আমি হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমাকে দ্রুত পড়তে হচ্ছে এবং আমি দ্রুত আলোচনা করছি, কিন্তু আপনাদের একটা কথা, এগুলো প্রত্যেকটা উৎসর্গপত্রটা ভালো করে দেখে নেবেন। চরিত্র: রমণীমোহন, জলধর, বিনায়ক, মাধব, বিদ্যাভূষণ, রতিকান্ত, বিজয়। এবং স্ত্রী চরিত্রের মধ্যে মালতী, মল্লিকা, জগদম্বা, সুরমা, কামিনী, তপস্বিনী, শ্যামা। এগুলো একটু দেখে নিন। প্রথম অভিনয় 1873 সালে ন্যাশনাল থিয়েটারে 4 জানুয়ারি প্রথম অভিনীত হচ্ছে। এবং প্রাসঙ্গিক কিছু তথ্য আমরা দেখে নেব নাটকটি সম্পর্কে। দীনবন্ধু মিত্র এটি দ্বিতীয় রচিত নাটক এবং নাটকটির প্রথম বক্তা হলেন মালতী এবং শেষ বক্তা হচ্ছে তপস্বিনী। এই নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল কিন্তু রতিকান্ত সওদাগরের বাড়ি, এবং নবীন তপস্বিনী নাটকের শুরুতে কিন্তু কালিদাসের শকুন্তলা নাটকের শ্লোক ব্যবহৃত হয়েছে। এটা হয়তো দিয়ে দিল, এই শ্লোকটি উল্লেখ করে বললেও হয়তো যে দীনবন্ধু মিত্র কোন নাটকের প্রথমে এইটি ব্যবহৃত হয়েছে বা এই শ্লোকটি কার লেখা। কারণ পিএসসি মানেই কিন্তু জটিলতা, যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনাকে প্রশ্ন করতে পারে, বিভ্রান্ত করতেই পারে। শেক্সপিয়ারের মেরি ওয়েভস অফ উইন্ডসর নাটকের ফলস্টার চরিত্রের সঙ্গে কিন্তু জলধর চরিত্রের মিল রয়েছে, এবং এটি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বারংবার এই প্রশ্নটা কিন্তু আসে। এবার হচ্ছে লীলাবতী, একটু দেখে নেব। এটি একটি পারিবারিক বা সামাজিক কমেডি নাটক। শ্রেণীর মধ্যে ধরলে পরীক্ষা দিতে পারে। প্রকাশকাল 1867 এবং এটি উৎসর্গ করছেন গুরুচরণ দাসকে। বাকি একইভাবে আপনাদের একই কথার বারংবার বলছি না, কি লেখা আছে সেটুকু দেখে নেবেন। চরিত্রের মধ্যে আপনারা একটু চরিত্রগুলো দেখতে পারেন। হরবিলাস চট্টোপাধ্যায়, অরবিন্দ, শ্রীনাথ, বাকিরা একটু আপনারা দেখে নিন। তারপর স্ত্রী চরিত্রের মধ্যে লীলাবতী, সারদা সুন্দরী, ক্ষীরোদবাসিনী, এছাড়া রাজলক্ষ্মী, অহল্যা। অঙ্ক এবং গর্ভাঙ্ক, 5টি অঙ্কে 16টি গর্ভাঙ্কে, কিন্তু প্রত্যেকটা কটা অঙ্ক, কটি গর্ভাঙ্ক সব বিস্তৃতভাবে আলোচনা করেছে, আপনারা দেখে নেবেন। প্রথম অভিনয় 1872 সালে 30 মার্চ চুঁচুড়ার মল্লিক বাড়িতে কিন্তু প্রথম অভিনয় হয়, এবং বঙ্কিমচন্দ্র কিন্তু এবং চট্টোপাধ্যায় এবং অক্ষয় সরকার কিন্তু এই নাটকটির উদ্যোক্তা ছিলেন, এবং দুজন নাটকের কিছু অংশ কেটে বাদ দিয়েছেন। তখন দীনবন্ধু মিত্র কি বলেছেন একটু দেখুন, যে একটি শব্দ কাটা হইয়াছে, আর আমার শরীর হইতে রক্তপাত হইয়াছে। ভীষণ প্রথম এবং শেষ অঙ্কের ঘটনাস্থলটা আপনারা দেখে নিন। প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল শ্রীরামপুর, আর দ্বিতীয় বা শেষ হচ্ছে হরবিলাস চট্টোপাধ্যায়ের বৈঠকখানা অর্থাৎ কাশীপুরে। প্রাসঙ্গিক তত্ত্ব: প্রহসনের প্রথম বক্তা হলেন নদের চাঁদ এবং শেষ বক্তা হচ্ছে হরবিলাস। এই নাটকে দীনবন্ধু মিত্রের উড়িয়া ভৃত্য রঘুয়ার সংলাপ প্রচুর উড়িয়া শব্দের ব্যবহার করেছেন, এবং গিরিশচন্দ্র ঘোষ কিন্তু একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যে শাস্তি কি শান্তি এই নাটকটি কিন্তু দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছিলেন। জামাই বাড়ি একটু আমরা দেখে নিই। এটি কিন্তু একটি হাস্যরসাত্মক নাটক। এটি প্রকাশকাল 1872, উৎসর্গ কিন্তু রাসবিহারী বসুকে তিনি উৎসর্গ করছেন। চরিত্রগুলো আপনাদের প্রয়োজনে আমি লিখে দিয়েছি, আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন, এত পড়তে পারছি না কারণ আপনাদের ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে। প্রথম অভিনয় এটি 1872 সালের 14 ডিসেম্বর কলকাতা ন্যাশনাল থিয়েটার প্রথম মঞ্চস্থ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনার প্রত্যেকে কিন্তু অভিনয়গুলো দেখে নেবেন। প্রথম এবং শেষ বক্তা এবং শেষ বক্তা হচ্ছে বিজয় বল্লভ, অর্থাৎ প্রথম যিনি শেষ তিনি, এবং প্রথম অঙ্ক এবং শেষ যে দৃশ্যের ঘটনাস্থল আপনারা একটু দেখে নেবেন। প্রাসঙ্গিক তথ্যগুলো একটু আমরা দেখে নেব। জামাইবাড়ির নাটকের 2টি কাহিনী আছে, এক হচ্ছে অভয় ও কামিনীর কাহিনীটির পাশে বগলা, বিন্দু ও পদ্মলোচনের উপকাহিনীটি কিন্তু দেখা গেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানেও একটা কথা বলেছেন, জামাই বাড়িকে 2 স্ত্রীর বৃত্তান্ত প্রকৃত, অর্থাৎ এটাও কিন্তু বাস্তব কাহিনী অবলম্বনে। এবং এই নাটকের অন্তর্গত বিন্দুবাসিনী ও বগলার কলহ দৃশ্যটি 1926 সালে যে নানা যুদ্ধ নামে প্রকাশিত হয়, ভীষণ ইম্পর্টেন্ট। এবং জামাই বাড়িকের অভয় কামিনীর কাহিনীর সঙ্গে
লাভস লাস্ট শিফট নাটকের কিন্তু কাহিনীর মিল রয়েছে। এরপর আমরা দীনবন্ধুর সর্বশেষ নাটক কমলি কামিনীর সম্পর্কে দেখে নেব। এটি কিন্তু দীনবন্ধুর সর্বশেষ নাটক এবং এটি দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোমান্টিক নাটক। প্রকাশকাল 1873। পটভূমিক এই নাটকের পটভূমি কাছাড় ও মণিপুর অঞ্চলে। উৎসর্গ কিন্তু শ্রী যতীন্দ্রমোহন ঠাকুরকে এবং অঙ্ক এবং গর্ভাঙ্ক কিন্তু 5 অঙ্কে এবং 13টি গর্ভাঙ্ক রয়েছে। চরিত্রগুলো সম্পর্কে একটু আপনারা নিজেরা দেখে নেবেন, আমি একটু সময় দিচ্ছি। এবং প্রথম এবং শেষ বক্তা, প্রথম বক্তা হচ্ছে রাজা মণিপুরের অর্থাৎ রাজা, এবং শেষ বক্তা হচ্ছে বক্কেশ্বর। আপনাদের এই চরিত্রগুলো লিখে নেবেন। প্রথম অভিনয় নাটকটি 1873 সালে 20 ডিসেম্বর কলকাতা ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনীত হচ্ছে। এবং প্রাসঙ্গিক তত্ত্ব, এই নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল মণিপুর রাজসভা, অর্থাৎ এই নাটকের শেষ গর্ভাঙ্কস্থল কিন্তু ঘটনাস্থল হচ্ছে কাছাড় রাজধানী। জেনে রাখা ভালো একটা যে দীনবন্ধু মিত্রের 3টি নাটকের নায়িকার নামই এক, এবং তারা হচ্ছে কামিনী। এবং কোন কোন নাটকে দেখুন, নবীন তপস্বিনী নাটকে নায়িকার নাম কামিনী, জামাই বাড়ির নাটকে প্রহসনের নাটক নায়িকার নাম কামিনী, এবং কমলে কামিনী নাটকের নায়িকার নামও কিন্তু কামিনী। এবং দীনবন্ধু মিত্রের শেষ নাটক কমলে কামিনী নাটকের সঙ্গে ম্যাকবেথ নাটকের একটি দৃশ্যের গভীরতর সাদৃশ্য রয়েছে। শুধু তাই নয়, কমলে কামিনী নাটকের মণিপুর রাজমহিষী গান্ধারীর সঙ্গে লেডি ম্যাকবেথ চরিত্রের মিল রয়েছে। তাহলে মোটামুটি এরপর আরও কিছু রয়েছে, যখন কুড়ে গরুর ভিন্ন পাঠ, এগুলো ব্যতিক্রমীর জিনিস আপনাদের জানতে হবে, কারণ ব্যতিক্রমী জিনিস কখনো পরীক্ষা দিয়ে থাকে। দীনবন্ধু মিত্রের এটি কিন্তু মৃত্যুর পর প্রকাশিত হয়। এটি কিন্তু 2টি অঙ্কে। এবং কি কি রয়েছে দেখুন, চরিত্রগুলো রয়েছে ভোদা, সার্থক দাস, সুতম প্যাঁচা, এগুলো আপনারা একটু দেখে নিন। নাটকের প্রথম এবং শেষ বক্তা হচ্ছে দেখুন ভোদা। এরপর দীনবন্ধু মিত্রের গল্প এবং উপন্যাস সম্পর্কে একটু দেখে নেব। জমলায় জীবন্ত মানুষ, যেটি কিন্তু সিনেমা হয়েছে। আমার এই মুহূর্তে উল্লেখ করতে ভুলে গেছি যে কে সিনেমাটি করছে, অর্থাৎ পরিচালককে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। এটি কিন্তু সুপরিকল্পিত স্বপ্নের সাহায্যে সমস্ত কাহিনী বর্ণনা করছেন। এবং চরিত্র কুড়োরাম দত্ত, যমরাজ সদাশিব, বিষ্ণু লক্ষ্মী। এবং আরেকটি রচনা পোড়া মহেশ্বর, এটি কিংবদন্তিমূলক কাহিনী এবং চরিত্র সন্ন্যাসী এবং যুবরাজ। তবে এবার আমরা তার কাব্য সম্পর্কে একটু বিস্তৃত জেনে নেব, কারণ তার 2টি কাব্য পাওয়া যাচ্ছে। দ্বাদশ কবিতা 1872 এবং সুরধুনিক কাব্য, এটি 2টি ভাগ। তার একটি 1871, একটু 1876 প্রকাশিত হচ্ছে। এবং তার প্রথম কবিতা একটু দেখে নেব। দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মানব চরিত্র। কবিতাটি কিন্তু ঈশ্বরগুপ্ত সম্পাদিত সাধুরঞ্জন নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হচ্ছে। এরপর সুরধুনী কাব্য সম্পর্কে 2-4টি একটু কথা দেখে নিই। এটা কিন্তু কাব্যটির 2টি ভাগ, একটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ভাগ যথাক্রমে 1871 এবং 1876 সালে প্রকাশিত। এবং প্রকাশকাল আমরা পেয়ে গেলাম। উৎসর্গ মহেন্দ্রলাল সরকারকে, স্বর্গ 10টি স্বর্গে। এবং এটি কিন্তু কবির দীর্ঘতম রচনা। একটু দেখে নিই যে সুরধুনী কাব্যের অন্যতম চরিত্র জাহ্নবী, পদ্মা, মেনকা, হিমালয় কাব্যের প্রথম স্বর্গ থেকে মানবীর রূপ পরিগ্রহণ করেছেন। আর সুরধুনী কাব্যটির সংস্কৃত আলঙ্কারিকদের ভাষায় কিন্তু খণ্ডকাব্যের মর্যাদা পায়। এবং দ্বাদশ কবিতা, যেটি 1872 সালে, তার কিছু কবিতা দেখে নিই, যে শকুন্তলার তনয় দর্শনের দশমন্তের মনের ভাব, চন্দ্র সূর্য, কোকিল, প্রবাসীর বিলাপ, খণ্ডগিরি, বন্ধুবিদায়, পরিণয়, আর সতীত্ব, যুদ্ধ, আশা ও রিলের গাড়ি, এগুলো হচ্ছে তার কবিতাগুলোর নাম। দ্বাদশ কবিতা অর্থাৎ 12টি কবিতা। উৎসর্গ কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করছে, অর্থাৎ আমরা জিনিসগুলো পেয়ে যাচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কটে, বঙ্কিমচন্দ্রকে কটে উৎসর্গ, এগুলো একটু আপনারা খেয়াল করবেন। এরপরে এই কাব্যের কিন্তু দীর্ঘতম কবিতা হচ্ছে যুদ্ধ। তবে মৃত্যু 1873 সালের 1 নভেম্বর, অলরেডি পূর্বে জানিয়েছি। তিনি কিন্তু মূত্র রোগে মারা যাচ্ছেন। এই ভিডিওটি বানাতে অনেকগুলো বই অবলম্বন করা হয়েছে। তার থেকে আপনারা দেখে যেটা জানিয়ে রাখি, এই বইয়ের যত তথ্য সবগুলোই কিন্তু আপনারা আমাদের বইয়ে পেয়ে যান। সব তথ্য নয়, কিছু অনেক তথ্য আমি নিচে সংযোজন করেছি, কিছু অংশ বিয়োজন করেছি। তাই পূর্ণাঙ্গভাবে আপনাদের আলোচনাটি যদি খুবই ভীষণভাবে প্রয়োজন হয়ে ওঠে, তাহলে অবশ্যই আমাদের বইটি দেখবেন, আমাদের 3 বন্ধুর লেখা। তবে আপনাদের কাছে একটা জিনিস জানিয়ে রাখি, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই সেটি কিন্তু জানাবেন। আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি, যে আপনারা ভালো বা মন্দ কিছুই আপনারা উল্লেখ করেন না। কারণ আপনারা যদি উল্লেখ না করেন, আমি তাহলে কী করে বুঝবো যে আমার ভিডিওটা কতটা ভালো হচ্ছে নাকি কতটা খারাপ হচ্ছে, সেগুলো তো অবশ্যই আপনাদের জানাতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এইরকম আরও অসংখ্য ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, পিএসসি রিলেটেড অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা প্রত্যেকটাই দেখতে পারেন, এবং আশা করব আপনাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।